তাসলিমা নাসরিন বাংলাদেশী লেখিকা, চিকিৎসক, নারীবাদী, ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী এবং সমাজকর্মী। তিনি নারী নিপীড়ন ও ইসলাম ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য পরিচিত। তার কিছু বই বাংলাদেশে নিষিদ্ধ। তিনি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উভয় রাজ্যেই বঙ্গীয় অঞ্চল থেকে কালো তালিকাভুক্ত এবং নির্বাসিত হয়েছেন। তিনি বিংশ শতাব্দীর ৮০ দশকের একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্য জগতে প্রবেশ করেন এবং তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গ সমতা, মুক্ত চিন্তা, নাস্তিক্যবাদ ও ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন এবং তাদের নিকট থেকে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকেন। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ১ দশকেরও বেশি সময় ধরে বসবাস করেন। তিনি ২০০৪ সালে ভারতে আসেন, কিন্তু ২০০৮ সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন। আজকের এই ভিডিওতে জানাবো তাসলিমা নাসরিনের বিতর্কিত জীবনের কিছু কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাসলিমা নাসরিন ১৯৬২ সালে ২৫শে আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ শহরে একজন বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার মাতা ঈদুল ওয়ারা ছিলেন গৃহিণী এবং পিতা রজব আলী পেশায় চিকিৎসক ছিলেন। ১৯৭৬ সালে তিনি ময়মনসিংহ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৭৮ সালে তিনি আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৪ সালে MBBS পাশ করেন। ১৯৮৬ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি সরকারি গ্রামীণ হাসপাতালে এবং ১৯৯০ থেকে ১৯৯৩ পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেলজি বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ১৩ বছর বয়স থেকে তাসলিমা কবিতা লেখা শুরু করেন। কলেজে পড়ার সময় ১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি সেঁজুতি নামক একটি সাহিত্য পত্রিকার সম্পাদনা ও প্রকাশ করেন। ১৯৭৫ সালে বিভিন্ন পত্রপত্রিকায় তাসলিমার কবিতা প্রকাশিত হয়। ১৯৮৬ সালে শিকড়ে বিপুল ক্ষুধা নামক তার প্রথম কবিতা সংকলন প্রকাশিত হয়। ১৯৮৯ খ্রিস্টাব্দে নির্বাসিত বাহিরে অন্দরে এবং ১৯৯০ সালে আমার কিছু যায় আসে না কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেই সময় তাসলিমা ঢাকা থেকে প্রকাশিত নাইমুল ইসলাম খান দ্বারা সম্পাদিত খবরের কাগজ নামক রাজনৈতিক সাপ্তাহিকীতে নারী বিষয়ক অধিকার নিয়ে লেখালেখি করতেন। তার কাব্যগ্রন্থ ও সংবাদপত্রের কলামে নারীদের প্রতি ইসলামীপন্থীদের শোষণের অভিযোগ করায় ১৯৯০ সালে বাংলাদেশের একদল ইসলামপন্থী ওই পত্রিকার অফিস ভাঙচুর করে। এই সময় নির্বাচিত কলাম নামক তার বিখ্যাত কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যার জন্য ১৯৯০ সালে তাসলিমা আনন্দ পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালে অতলে অন্তরীণ, বালিকার গোল্লাছুট ও বেহুলা একা ভাসিয়া ছিল ভেলা নামক 3টি কাব্যগ্রন্থ, যাব না কেন যাব, নষ্ট মেয়ে, নষ্ট গল্প নামক আরও 2টি প্রবন্ধ সংকলন এবং অপরপক্ষ, শোধ, নিমন্ত্রণ ও ফেরা নামক 4টি উপন্যাস প্রকাশিত হয়। ১৯৯৩ সালে লজ্জা নামক তার পঞ্চম উপন্যাস প্রকাশিত হয়। ওই উপন্যাসে বাংলাদেশের মুসলিমদের দ্বারা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর অত্যাচারের বর্ণনা করা হয়। এই উপন্যাসটি প্রকাশের পর অমর একুশে গ্রন্থমেলায় একদল ইসলামপন্থী তাসলিমার উপর শারীরিকভাবে নিগ্রহ করে এবং তার উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায়। গ্রন্থমেলা কর্তৃপক্ষ তাকে মেলায় প্রবেশ করতে নিষেধ করে। ওই বছর অক্টোবর মাসে কাউন্সিল অফ ইসলামিক সোলজার্স নামক একটি ইসলামপন্থী সংগঠন তার বিরুদ্ধে ফতোয়া জারি করে। তাসলিমা নাসরিনের 7টি আত্মজীবনী গ্রন্থের অধিকাংশ বাংলাদেশ ও ভারত সরকার দ্বারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। আমার মেয়েবেলা নামক প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থে ইসলাম ও মোহাম্মদের প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষিত হলেও ২০০০ সালে এই বইয়ের জন্য তাসলিমা দ্বিতীয়বার আনন্দ পুরস্কার জয় করেন। ২০০২ সালে তার দ্বিতীয় আত্মজীবনী উতাল হাওয়া বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষিত হয়। ২০০৩ সালে ক নামক তার তৃতীয় আত্মজীবনী বাংলাদেশের উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে এই বইটি দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হলেও ভারতীয় মুসলিমদের একাংশের চাপে নত হয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার বইটি নিষিদ্ধ হিসেবে ঘোষিত করে। সরকারের এই সিদ্ধান্ত লেখক মহলে তীব্রভাবে সমালোচিত হয়।
এই নিষেধাজ্ঞা 2005 সাল পর্যন্ত বলবৎ ছিল। 2004 সালে এইসব অন্ধকার নামক চতুর্থ আত্মজীবনীমূলক গ্রন্থ বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1994 সালের মে মাসে দ্য স্টেটসম্যান পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি ইসলামী ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে ইসলামীপন্থীরা তার ফাঁসির দাবি জানাতে শুরু করে। 3 লাখ ইসলামীপন্থীদের একটি জমায়েতে তাকে ইসলামের অবমাননাকারী সাম্রাজ্যবাদী শক্তির দালাল রূপে অভিহিত করা হয়। দেশ জুড়ে তার শাস্তির দাবিতে সাধারণ ধর্মঘট শুরু হয়। হাবিবুর রহমান সিলেট একটি সমাবেশে তার মাথার দাম 50 লাখ টাকা ঘোষণা করে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে জনগণের ধর্মীয় ভাবনাকে আঘাত করার অভিযোগে মামলা রুজু করা হয় এবং জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সে সময় আলোকচিত্রী শাহিদুল আলম সহ বিভিন্ন জনের আশ্রয়ে তিনি 2 মাস লুকিয়ে থাকার পর উচ্চ আদালতের নির্দেশে তার জামিন মঞ্জুর করা হয় এবং তাসলিমা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর 1994 সালে সুইডেন এবং 1995 থেকে 96 পর্যন্ত জার্মানিতে বসবাস করেন। 1997 সালে তিনি সুইডেনে ফিরে গেলে রাজনৈতিক নির্বাসিত হিসেবে জাতিসংঘের ভ্রমণ নথি লাভ করেন। সেই সময় তিনি সুইডেন নাগরিকত্ব লাভ করেন এবং সুইডিশ কর্তৃপক্ষের নিকট থেকে তার বাংলাদেশের পাসপোর্ট জমা দেওয়া হয়। 1998 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেই সময় তার মা অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশ সরকারের নিকট দেশে ফেরার অনুমতি চেয়ে ব্যর্থ হলে তিনি জাতিসংঘের ভ্রমণ নথি ত্যাগ করে সুইডিশ কর্তৃপক্ষের নিকট থেকে তার বাংলাদেশের পাসপোর্ট ফেরত পান এবং বিনা অনুমতিতে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে তার বিরুদ্ধে পুনরায় জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রুজু হলে তিনি পুনরায় দেশ ছাড়তে বাধ্য হন। 1999 থেকে 2000 সাল পর্যন্ত তিনি ফ্রান্সে বসবাস করেন। দীর্ঘ 6 বছর অপেক্ষার পর 2000 সালে তিনি ভারতে প্রবেশ করা ভিসা সংগ্রহ করতে সমর্থ হন এবং তিনি কলকাতায় আসেন। ওই বছর মার্চ মাসে তিনি শোধ নামক একটি উপন্যাসের মারাঠি ভাষায় অনুবাদ কর্মের প্রচারে মুম্বাই শহরে পৌঁছানোর সময় ইসলামপন্থীরা তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেয়। 2002 সালে তসলিমার পিতা মৃত্যুশয্যায় শায়িত হলে তসলিমা ফের বাংলাদেশে প্রবেশের অনুরোধ করে ব্যর্থ হন। 2004 সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হলে তসলিমা কলকাতা শহরে বসবাস করতে শুরু করেন। কিন্তু 2006 সালে টিপু সুলতান মসজিদের ইমাম সৈয়দ নূর রহমান বরকতি তসলিমার মুখে কালি লেপন করলে পুরস্কার করার কথা ঘোষণা করেন। 2007 সালে মার্চ মাসে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড নামক একটি সংগঠন তার মুন্ডুচ্ছেদের জন্য 5 লাখ টাকা ঘোষণা করে। ওই বছর 9 আগস্ট তিনি শোধ উপন্যাসের তেলুগু ভাষা অনুবাদ কর্মের প্রচারে হায়দ্রাবাদ শহরে গেলে অর্নেলিয়া মজলিসে ইত্তাদুল মুসলিম নামে একটি সংগঠন তাকে উত্তেজিত জনতাকে প্ররোচনা করে আক্রমণ করে। 17 আগস্ট কলকাতা শহরে মুসলিম নেতারা তসলিমাকে হত্যা করার জন্য বিপুল অর্থ পুরস্কার ঘোষণা করেন। 21শে নভেম্বর অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম নামে একটি ইসলামী জঙ্গি সংগঠনটি কলকাতা শহরে তাণ্ডব শুরু করলে সেনাবাহিনী আইন ও শান্তি রক্ষার জন্য মোতায়েন করা হয়। এই দাঙ্গার পর তসলিমাকে কলকাতা থেকে জয়পুর হয়ে নতুন দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভারত সরকার তাকে পরবর্তী 7 মাস একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী করে রাখে। 2008 সালে তাকে সিমন দ্য ব্যবহার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। তিনি ভারতে প্রবেশের অনুমতি না পাওয়ার আশঙ্কায় ফ্রান্স যাত্রা করে পুরস্কারটিতে অসম্মত হন। এই সময় তিনি কিছু নেই নামক একটি আত্মজীবনী ষষ্ঠভাস প্রকাশ করে বাতিল করেন এবং কলকাতায় দাঙ্গার জন্য দায়ী দ্বিখণ্ডিত নামক তার বিতর্কিত বইটির কিছু অংশ অপসারণ করতে বাধ্য হন। ভারতের প্রাক্তন বিদেশ সচিব মুচকন্দ দুবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একটি পত্রে ভারত সরকারকে চাপ দিয়ে তসলিমার গৃহবন্দী অবস্থার মুক্তির জন্য অনুরোধ করে। 2008 সালের 19 মার্চ তসলিমা ভারত ছাড়তে বাধ্য হন। 1982 সালে তসলিমা কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর প্রেমে পড়েন এবং গোপনে বিয়ে করেন। 1986 সালে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। 1990 সালে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং সম্পাদক নাইমুল ইসলাম খানের সাথে তার বিয়ে এবং 1991 সালে বিচ্ছেদ হয়। তিনি 1991 সালে সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদকে বিয়ে করেন এবং 1992 সালে তার বিবাহ বিচ্ছেদ হয়। তসলিমার কোনো সন্তান নেই। 19 বছর পর কলকাতায় আবার ফিরলেন তসলিমা নাসরিন। শুক্রবার বেলায় দমদম বিমানবন্দরে নামেন তিনি। চোখে চশমা, পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি। কলকাতায় আসার আগে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের ছবি দিয়ে তিনি লেখেন, আজই প্রভাতে কলকাতা অভিমুখে যাত্রা করলাম।
দমদম বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তাসলিমা বলেন, খুবই ভালো লাগছে, আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।